আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা একদম ইউনিক কিছু ঘটনা শুনবে। প্রথম ঘটনাটা একজন ট্রাক ড্রাইভারের জীবনে ঘটে যাওয়া ঘটনা, দ্বিতীয়টা একজন ডাক্তারবাবুর জীবনে এবং তৃতীয়টা বন দপ্তরের একজন কর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তিনটেই প্রফেশনকে কেন্দ্র করে। তো তোমাদের দারুণ লাগতে চলেছে, তাই আর একদম দেরি করো না। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো জানি, জাস্ট হেডফোনটা লাগিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দীপন, পেশায় একজন ট্রাক ড্রাইভার। আজ তোমাকে এমন একটা ঘটনা বলতে চাই যা আমি নিজের চোখে দেখেছি আর যা আজও আমি ভুলতে পারিনি। ঘটনাটা প্রায় 6 বছর আগের। তখন আমি নিয়মিত ভারত থেকে পণ্য নিয়ে যেতাম বাংলাদেশ বর্ডার পর্যন্ত। যারা ট্রাক চালায় তারা জানে কখনো কখনো ট্রাকের লাইন এমন হয় যে 3-4 দিন ধরে বর্ডার খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। তখন আমি একা ছিলাম। হেল্পারটা অসুস্থ হয়ে গ্রামে চলে গিয়েছিল, তাই পুরো রাস্তাটা একা চালিয়েছিলাম। সেই দিনটা ছিল নভেম্বরের মাঝামাঝি। সন্ধ্যের পর থেকেই কুয়াশা নামছিল রাস্তায়। বাতাসে ডিজেলের গন্ধ, চারপাশ নিস্তব্ধ। বর্ডার বন্ধ ছিল সেদিন। অফিসাররা বলে দিয়েছিল কাল সকাল 8টার আগে কিছুই খুলবে না। তাই সবাই নিজেদের ট্রাক থামিয়ে হেডলাইট বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। আমি ট্রাকটা রাস্তার এক পাশে রেখে চা খেতে গিয়েছিলাম। রাস্তার ধারে একটা ছোট্ট দোকান তখনও খোলা ছিল। সেখানে 2-1 ড্রাইভার বসে গরম চা খাচ্ছিল। কথা হচ্ছিল সাধারণই, রাস্তাঘাট, লোডিং, বর্ডারের ঘুষ আর সেই চিরচেনা দেরি নিয়ে। তখন রাত প্রায় 11:20। আমি চা শেষ করে ট্রাকে ফিরে এলাম। ট্রাকের ইঞ্জিন অফ। বাইরে কুয়াশা আরও ঘন হয়েছে। দূরে কিছু কুকুর ডাকছে আর ট্রাকের ইঞ্জিন ঠান্ডা হওয়ার শব্দটা ছাড়া চারপাশে একেবারে থমথমে। আমি জানালা বন্ধ করে সিটের ওপর চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই ঘুম আসছিল। এমন সময় হঠাৎ ট্রাকের বাইরে কার যেন পায়ের শব্দ পেলাম। নরম, ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথমে ভেবেছিলাম পাশের ট্রাকের কেউ হবে, হয়তো জল বা সিগারেট নিতে এসেছে। কিন্তু তারপর সেই পদ শব্দটা ঠিক আমার দরজার কাছে এসে থেমে গেল। আমি চুপচাপ শুনে যাচ্ছিলাম। কেউ যেন ট্রাকের দরজায় হালকা ঠোকাঠুকি করল। আমি বললাম, কে কে? কোনো উত্তর নেই। আবার টকটক, একই শব্দ। হালকা একটা অস্বস্তি হলো, কারণ এই সময় কেউ আসে না। সবাই তখন ঘুমোয় বা নিজেদের ট্রাকের ভেতরেই থাকে। জানলার ফাঁক দিয়ে তাকালাম, কিন্তু ঘন কুয়াশায় কিছুই বোঝা যায় না। কেবল একটা ছায়াময় অবয়ব দাঁড়িয়ে আছে মনে হলো। ট্রাকের সামনে লাইট পোস্টের আলোয় ঝাপসা হয়ে আছে। আমি দরজার ভেতর থেকে তাকিয়ে রইলাম। হঠাৎ সেই অবয়বটা ধীরে ধীরে পাশের দিকে নড়ল। তারপর ট্রাকের হেডলাইটের সামনে এসে দাঁড়ালো। আমি হেডলাইট অন করলাম না, কিন্তু কুয়াশার ফাঁকে ওই মুখের দিকটা হালকা দেখা গেল। মুখটা অদ্ভুতভাবে বিকৃত, যেন আগুনে পুড়ে গিয়েছিল। সেই মুখটা দেখে শরীর অবশ হয়ে গেল আমার। ঠোঁট নেই, চোখের কোটরে ছায়া, চুল একদম পুড়ে ঝলসে গেছে, আর মুখের একপাশে পুড়ে যাওয়া মাংসের দাগ। কেউ যেন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আমি নিঃশব্দে বসে রইলাম। মনে হচ্ছিল যদি একটু নড়ি তাহলে ওর দৃষ্টি আমার দিকে চলে আসবে। আমার জানালার কাছে হালকা বাষ্প জমে গিয়েছিল, তবুও দেখার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর সেই অবয়বটা ধীরে ধীরে ঘুরে রাস্তার অন্যদিকে চলে গেল। আমি ভয়ে ঘামতে শুরু করলাম। গায়ের সব রক্ত যেন জমে গেছে। ফোনটা ধরলাম আলো জ্বালাতে, কিন্তু চার্জ প্রায় শেষ। আলো জ্বালাতেই দেখি বাইরে আর কিছুই নেই। ভাবলাম হয়তো কুয়াশার কারণে চোখের ভুল, কিন্তু ট্রাকের দরজার নিচে
মাটিতে কাদা মাখানোর দাগ দেখা গেল, যেন কেউ পা টেনে টেনে গেছে। সেটা দেখে মনে হলো না এটা কোনো মানুষের পায়ের ছাপ। রাত তখন প্রায় 12টা বাজে। আমি তখন আর ঘুমোতে পারছিলাম না। চা খাওয়া দোকানটা বন্ধ হয়ে গেছে। দূরে কেবল কুকুরের ডাক, কুয়াশা আরও ঘন। কিছুক্ষণ পর হঠাৎ ট্রাকের কেবিনের পেছন দিক থেকে ঠক ঠক শব্দ এলো, যেন কেউ ভেতর থেকে আঘাত করছে। আমি চমকে দরজা খুলে বাইরে নামলাম, কিন্তু কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পেছনে গিয়ে দেখি ট্রাকের পেছনের দিকের দরজাটা হালকা খোলা। আমি মনে মনে ভাবলাম হয়তো বাতাসে নড়ে গেছে, কিন্তু তখন বাতাসই ছিল না। দরজা বন্ধ করতে গিয়ে দেখি ট্রাকের গায়ে হাতের দাগ, কালচে কিছুর মতো, যেন পোড়া ছাই বা ধোয়া মাখা হাতের ছাপ। আমি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম, ঠান্ডা, কিন্তু একেবারে তাজা দাগের মতন। বুকের ভেতর তখন দরপড় করছে। তবুও সাহস করে গিয়ে আবার কেবিনে ঢুকে দরজা বন্ধ করলাম। কেবিনের ভেতর গন্ধটা এবার অদ্ভুত, আগুনে পুড়ে যাওয়া কিছুর একটা গন্ধ, যেমন টায়ার বা প্লাস্টিক পুড়লে হয় ঠিক সেই রকম। কিন্তু এখানে আশ্চর্য বিষয় হচ্ছে, গন্ধটা এমন যেন তার সঙ্গে মিশে আছে মানুষের চামড়া পড়ার একটা কটু গন্ধ। আমি জানতাম না কি করব। কেবিনের আলো নিভিয়ে চুপ করে বসে রইলাম। তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছিলাম ভয় আর ক্লান্তিতে। ভোরের দিকে হঠাৎ ঠান্ডায় ঘুম ভাঙল। বাইরে আলো আসছে, কুয়াশা একটু কেটেছে। আমি বাইরে নেমে দেখি ট্রাকের সামনে মাটিতে কিছু দাগ, পোড়া পিচের মতন, আর তার পাশে ছাই। আমি কিছু না ভেবেই জল ঢাললাম, কিন্তু ছাইটা মিশে না গিয়ে যেন আরও কালো হয়ে উঠল। তখন পাশের ট্রাক থেকে এক বৃদ্ধ ড্রাইভার বেরিয়ে এলো, নাম নুরু মিয়া। সে বলল, রাতে কি তুমি আওয়াজ শুনেছিলে? এই লাইনটাতে মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখা যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু জানো? সে হালকা নিঃশ্বাস ফেলে বলল, 3 বছর আগে এই জায়গাটাতেই একটা ট্রাকে আগুন লেগেছিল। ভেতরের ড্রাইভারটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখন রাত 12টার দিকে সবাই দেখেছিল আগুনের মধ্যে কেউ দরজা খুলে বেরোতে পারছিল না। তারপর থেকে মাঝে মাঝেই রাতের দিকে নাকি সেই ড্রাইভারকে দেখা যায়, মুখ পড়ে যাওয়া অবয়ব দেখা যায়। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তারপর চোখে মুখে জল নিয়ে আবার ট্রাকের দরজার দিকে তাকালাম, আর অবাক হয়ে দেখলাম গত রাতে যেখানটা পোড়া ছাই লেগেছিল সেটা একদম পরিষ্কার, যেন কেউ ভোরে উঠে হাত দিয়ে মুছে দিয়েছে। তখন আমার হাত কাঁপছিল, বুকের ভেতর একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি হচ্ছিল। আমি কিছু না বলে ইঞ্জিন চালু করলাম। ধোঁয়া উঠল, আর কেবিনের ভেতর আবার সেই পোড়া গন্ধটা এলো এক মুহূর্তের জন্য। আমি আর দেরি করিনি, ট্রাকটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেলাম। সূর্য উঠছিল, রাস্তায় কুয়াশা সরে যাচ্ছিল, কিন্তু পেছনের আয়নায় দেখলাম কুয়াশার মধ্যে একটা ছায়ার মতন অবয়ব যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার মুখটা আবারও চোখে পড়ল এক ঝলক, অর্ধেক পোড়া, নিঃশব্দে তাকিয়ে আছে। আমি দ্রুত রাস্তায় গতি বাড়ালাম, কিন্তু মনে হচ্ছিল সেই চোখ দুটো এখনও আমার পেছনেই তাকিয়ে আছে। এরপর থেকে আমি আর কখনো একা ট্রাক চালাই না রাতের বেলায়, বিশেষ করে বর্ডারের আশেপাশে। আমি জানি না রাতটা এখনও শান্তি পেয়েছে কিনা, কিন্তু যতবার আমি সেখানে দাঁড়িয়ে থাকি, যতবার রাত নেমে আসে, মনে হয় সে এখনও আমার আশেপাশে আছে। আমি ভয়ে বাইরের দিকে তাকাই না। তো এই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শুনিও, আর আমাকে জানিও তোমার কেমন লেগেছে। যদি ভালো না লেগে থাকে সেটাও জানিও। তাহলে আমার জীবনে আরও অনেক ঘটনা আছে যেগুলো তোমাকে শেয়ার করব। তার মধ্যে কোনো না কোনোটা তোমার ভালো লাগবেই। যাই হোক, ভালো লাগলে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা, একজন ট্রাক ড্রাইভারের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি রিতম। আজকে তোমাকে আমি একজন
আমার পরিচিত একজন ডাক্তারবাবুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। বেশি কথা বাড়াবো না। আমি ঘটনাটা এমন করে লিখছি যেন ডাক্তারবাবুই তোমাকে পাঠাচ্ছে। তো উনি লিখছেন, হ্যালো অমিত, আমি সৌভিক ঘোষ, পেশায় একজন সরকারি সাধারণ ডাক্তার। গত 20 বছর ধরে এই পেশায় আছি। নানা জায়গায় পোস্টিং হয়েছে। শহর থেকে শুরু করে এমন সব প্রত্যন্ত গ্রামেও কাজ করেছি যেখানে সন্ধে নামার পর রাস্তায় একটা গাড়িও দেখা যায় না। আজ আমি তোমাকে এমন একটা ঘটনার কথা বলতে চাই যা আজও আমার বুক কাঁপিয়ে তোলে। আমি কখনো কারোর কাছে বিস্তারিত বলিনি, কারণ বললে মানুষ হাসত, বলতো ডাক্তার মানুষে আবার এসব বিশ্বাস করি কেন। কিন্তু আমি যা দেখেছি, যা শুনেছি, তা কল্পনা নয়। আমি জানি আমার জীবনের সেই দুটো রাতে আমি যদি ভুল করতাম হয়তো আজ বেঁচেও থাকতাম না। ঘটনাটা প্রায় 11 বছর আগের। তখন আমি মেদিনীপুরের একটা ছোট্ট গ্রামীণ হাসপাতালে পোস্টেড ছিলাম। হাসপাতালটা ছিল একটা পুরনো 2 তলার বিল্ডিং, ব্রিটিশ আমলের তৈরি। বাইরে থেকে দেখলে মনে হয় যেন স্কুল বাড়ি। চারপাশে শাল সেগুনের জঙ্গল। হাসপাতাল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ছোট্ট নদী, নামটা এখন আর মনে নেই। আর তার পাশে একটা পুরনো শ্মশান, যেটা অনেক দিন ধরে ব্যবহৃত হয় না। রাতে ওদিক দিয়ে কেউ যায় না, এমনকি কুকুরগুলোও না। প্রথম আমি এসব শুনে হেসেছিলাম, কারণ আমি শহরের মানুষ বাবা, বিজ্ঞান পড়ে বড় হয়েছি। ওসব ভূত প্রেত এসবকে আমি অন্ধবিশ্বাস বলেই মনে করতাম। হাসপাতালটাতে 3 জন ডাক্তার ছিলাম আমরা, আমি, ডক্টর বাগচি আর ডক্টর নন্দিতা। রাতে পালা করে ডিউটি থাকতো, এক একজন করে এক এক রাত। ওই এলাকায় প্রায় সাপে কাটা বা দুর্ঘটনা রোগী আসতো, তাই জরুরি পরিষেবা চালু রাখতে হতো। একদিন রাত 8টার দিকে আমার ফোনে খবর এলো একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়ের ধারে, কয়েকজন আহত, অ্যাম্বুলেন্সে করে আনতে। আমি তখন ওটি প্রস্তুত করছিলাম। কিছুক্ষণের মধ্যে 3 জনকে আনা হলো। 2 জনের অবস্থা ভালো, কিন্তু একজনের গলা থেকে প্রচুর রক্ত পড়ছিল। তার নাম পরে জানলাম রমেশ দে, বয়স প্রায় 35। সে কথাও বলতে পারছিল না, শুধু একবার আমার হাত ধরে ফিসফিস করে বলল, ডাক্তারবাবু, ওটা আমাকে ছাড়বে না। আমি ভেবেছিলাম হয়তো ব্যথার চোটে অসংলগ্ন কথা বলছে, কিন্তু অপারেশনের মাঝখানে হঠাৎ ওর হার্টবিট থেমে গেল। যত চেষ্টাই করি ফিরিয়ে আনতে পারলাম না। তারপর যেটা ঘটল সেটা আমি আজও ভুলতে পারিনি। ওর দেহটা আমরা মর্গে পাঠালাম। মর্গটা হাসপাতালের পেছনের দিকে, একটা লম্বা করিডোর পেরিয়ে যেতে হয়। ওটা খুব পুরনো ঘর, জানালা দরজা স্যাঁতস্যাঁতে। রাত তখন প্রায় 12:30। আমি কাগজপত্র লিখে শেষ করে ঘরে ফিরলাম। ঘরটা হাসপাতালের ভেতরেই, 1 তলার একটা ছোট্ট কোয়ার্টার, যেখানে একটা খাট, একটা টেবিল আর একটা ছোট্ট টিউবলাইট। আমি তখন ভীষণ ক্লান্ত, তাই গা ধুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বাইরে কুকুরের ডাকে ঘুমটা ভেঙে গেল। রাত তখন প্রায় 2টো। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে কুয়াশা। আমি উঠেই জানালা দিয়ে তাকালাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তখনই হঠাৎ হাসপাতালের করিডোরের দিক থেকে একটা অদ্ভুত গন্ধ পেলাম, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। খটখট করে আওয়াজ হচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো ওয়ার্ড বয়, কিন্তু সেই হাঁটার শব্দটা থেমে থেমে কাছে আসছিল। আমি দরজা খুলে টর্চ নিয়ে বেরোলাম। করিডোরটা একদম ফাঁকা, টিউবলাইটগুলো জ্বলছে। হঠাৎ টর্চের আলো পড়ল পেছনের দেওয়ালে। সেখানে ভিজে মেঝেতে কাদা পায়ের দাগ, মানুষের পায়ের চিহ্ন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেটা মর্গের দিক থেকে এসেছে। আমি অবাক হয়ে দাগগুলো অনুসরণ করতে লাগলাম। ওগুলো সোজা এসে হাসপাতালের সামনে গিয়ে শেষ। বাইরে তখন বৃষ্টি, তাই ভাবলাম হয়তো কোনো রোগীর আত্মীয়, কিন্তু বাইরে কেউ নেই। পরদিন সকালে যখন ওয়ার্ড বয় রঘু এলো, তাকে জিজ্ঞেস করলাম রাতে কেউ এসেছিল কি না। সে বলল না। তারপর নিজেই বলল, স্যার, কাল রাতে মর্গের দরজাটা খোলা ছিল, আমি বন্ধ করে দিয়ে এসেছি। আমি বললাম, খোলা ছিল মানে? সে বলল, ভেতরে কেউ ছিল না, কিন্তু একদম ঠান্ডা লাগছিল। ঘরের ভেতরে গরম হাওয়া বের হচ্ছিল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বন্ধ করে দিই,
শুনে হাসলাম, কিন্তু মনে কেমন অস্বস্তি হচ্ছিল, কারণ আমি নিজেই রাতের সেই হাঁটার শব্দ শুনেছি। তারপর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। এক রাতে আমি ডিউটিতে ছিলাম না, কিন্তু হঠাৎ ফোন এলো। ওয়ার্ড বয় আতঙ্কিত গলায় বলছে, স্যার স্যার স্যার। আমি বললাম, কি হয়েছে বলো। স্যার, মর্গের আলো স্যার নিজের থেকে জ্বলছে আর নিভছে, আমরা কেউ যাচ্ছি না ওইদিকে। আমি ভাবলাম ইলেকট্রিক লাইন খারাপ, কিন্তু পরদিন গিয়ে দেখি লাইন একদম ঠিক আছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, রঘু বলল রাতে সে শুনেছে কেউ মর্গের ভেতরে কাঁদছিল। আমি ওকে বকেছিলাম, বলেছিলাম এসব ভয় দেখানো গল্প আমি বিশ্বাস করি না, কিন্তু ওর মুখের আতঙ্কটা অভিনয় বলে মনে হয়নি। এরপরও 2 দিন সব ঠিকঠাক চলছিল। তৃতীয় রাতের ঘটনাটা সব কিছু বদলে দিল। সেই দিনও আমি একাই ডিউটিতে, রাত প্রায় 2:30। হঠাৎ বাইরে টেলিফোনের বেল বাজল। আমি ফোন তুলতেই অপর প্রান্ত থেকে কর্কশ কণ্ঠে কেউ বলল, ডাক্তারবাবু। এরপরে আর কিচ্ছু না। আমি চমকে গেলাম, বললাম, কে বলছেন? কিন্তু ওইদিকে নিঃশব্দ। আমি রাখতেই নাম্বারটা চেক করার জন্য ডায়ালারে ঢুকলাম, কিন্তু দেখলাম আমার ফোনে কোনো ফোন আসেনি। কিন্তু এই মুহূর্তে আমি ফোনটা ধরলাম। আমি তৎক্ষণাৎ বাইরে বেরোলাম, মর্গের দিকে হাঁটতে লাগলাম। বাতাসে ঠান্ডা, হালকা কুয়াশা, আর দূরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। যত কাছে যাচ্ছিলাম একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম, আর্দ্র মাটির সঙ্গে মিশে যাওয়া পচা ফুলের গন্ধ। দরজার কাছে গিয়ে দেখি তালাটা ঝুলছে, কিন্তু খানিকটা দরজাটা খোলা। আমি ধীরে ধীরে ঠেলে ঢুকলাম। ভেতরে এক ঝলক টিউবলাইটের মৃদু আলো, চারপাশে লাশ রাখার স্টিলের টেবিল, এক কোণে কাপড় ঢাকা 3টা দেহ। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম। হঠাৎই টেবিলের ওপর রাখা রমেশের দেহের লাশটা একটু নড়ল, যেন কেউ ভেতর থেকে শ্বাস নিচ্ছে। আমি স্থির হয়ে গেলাম। তারপর চোখের পলকে দেখলাম ওর মুখের বাদিকটা সামান্য কেঁপে উঠল। আমি ভয়ে পেছনে সরে এলাম, কিন্তু ঠিক তখনই টিউবলাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে যেন কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে বাঁচান। আমি চিৎকার করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। পরদিন সকালে যখন একথা বললাম বাগচিকে, সে হেসে বলল, তুমি হয়তো ঘুমের ঘোরে ছিলে, বুঝলে, হ্যালুসিনেট করেছ। কিন্তু রঘু বলল, স্যার, রাতে আপনি বেরোনোর পর মর্গের তালাটা ভেতর থেকে বন্ধ ছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু চুপ করেছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মধ্যে একটা অজানা ভয় বাসা বাঁধল। রাতে হাসপাতালে করিডোরে হাঁটতে গেলেই মনে হতো কেউ আমার পেছনে আছে। একদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ শুনলাম জানলার বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে, অনিরুদ্ধ। আমি উঠে দাঁড়ালাম। টর্চ জেলে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টির মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চেনা লাগছিল, ঠিক রমেশের মতো গঠন। আমি যতই টর্চের আলো ফেলি ততই মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সরে যাচ্ছে মর্গের দিকে। ভয়ে আমি দরজা বন্ধ করে দিলাম। সেদিনের পর থেকে আমি আর ওই হাসপাতালে এক রাতও থাকিনি। বদলি চেয়ে আবেদন করেছিলাম। 1 মাসের মধ্যে বদলিও হয়ে গেল, কিন্তু যাওয়ার আগের রাতে এমন কিছু ঘটনা ঘটল যা প্রমাণ করল আমি পাগল হচ্ছিলাম না। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল, আমি সব গুছিয়ে রাখছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরের ভেতরে অন্ধকার। তখন বাইরে করিডোরের কারোর হেঁটে যাওয়ার শব্দ পেলাম, ধীরে ধীরে, ভারী পায়ে। আমি দরজার নিচে তাকালাম। টর্চ জ্বালাতে দেখি ব্যাটারি শেষ। বাইরে শুধু ছায়া নড়ছে, যেন কেউ থেমে দাঁড়িয়েছে আমার দরজার সামনে। তারপর খুব ধীরে দরজায় একটা ঠক ঠক টোকা। আমি সাহস করে বললাম, কে কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। আমি কাছে গিয়ে বললাম, রঘু, রঘু তুমি? ঠিক তখনই জানলার ফাঁক দিয়ে দেখি একজোড়া চোখ, একদম স্থির, নিথর, আর সেই চোখের নিচে শুকনো রক্তের দাগ। আমার হাত থেকে টর্চটা নিচে পড়ে গেল। বিদ্যুৎ ফিরে এলো, কিন্তু দরজার সামনে কেউ নেই। বাইরে শুধু জল পড়ছে।
সেদিন রাতটা আর ঘুমোতে পারিনি। সকাল হতেই চলে এলাম। মেদিনীপুর থেকে বদলি হয়ে গেলাম বর্ধমান জেলায়। আমি ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু প্রায় 3 মাস পরের কথা। আমি তখন নতুন জায়গায় ভালোই আছি, কিন্তু হঠাৎ একদিন আমি লক্ষ্য করলাম জানলার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, ভিজে চুল, মুখে কেমন বিকৃত হাসি। আমি লাইট জ্বালাতেই সেটা মিলিয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের এক নার্স বলল, স্যার, কাল রাতে আপনার ঘরের বাইরে কেউ ঘুরছিল। ভাবলাম আপনি অত রাতে ঘুরছিলেন কেন? আমি কিছুই বলিনি, শুধু হালকা মাথা নাড়লাম। তারপর থেকে আজও যখন গভীর রাতে হাসপাতালের কোনো বেডে কোনো রোগী শেষ নিঃশ্বাস ফেলে, তখন আমার সেই ছেলেটার কথা মনে পড়ে। জানি না এটা আমার মানসিক প্রতিক্রিয়া না সত্যি কিছু, কিন্তু প্রতিবার যেন কোনো শব্দ আমাকে তাড়া করে। তার মৃত্যুর ঠিক মুহূর্তে যেমন সে আমার দিকে কাতর চোখে তাকিয়েছিল, তেমনই যেন সে এখনও দাঁড়িয়ে থাকে আমার আশেপাশে। এটুকু বলে ডাক্তারবাবু শেষ করলেন, তো অমিতদা, এই ছিল ঘটনা। যদি তুমি মনে করো পড়ে শোনাবে, আমাকে অবশ্যই জানিও, আমি খুব হ্যাপি হব। উনি প্রথমে ওনার নাম নিতে বারণ করছিলেন, কিন্তু আমি ওনাকে বোঝালাম যে এসব কোনো ব্যাপার না, এসব বিশ্বাস অবিশ্বাসের কোনো জায়গা নেই, সেটা প্রত্যেকটা লোকের আলাদা আলাদা একটা ধারণা। তারপরে উনি রাজি হলেন এবং আমি তোমাকে ওনার কথা মতোই ওনার নাম নিয়ে ঘটনাটা পাঠিয়ে দিলাম। যদিও এখন উনি সরকারি হাসপাতাল থেকে রিটায়ার্ড একজন পার্সন। যাই হোক, যদি ভালো লাগে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা, এবং এটা একজন ডাক্তারবাবুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো এর দ্বারা প্রমাণিত হয় যে এই পৃথিবীতে যেমন ঠাকুর দেবতা আছে, মানে পজিটিভ জিনিস আছে, সেরকম নেগেটিভ জিনিসও অনেক আছে। বিশ্বাস করো বা না করো, এটা একান্তই ব্যক্তিগত, কেউ কাউকে বিশ্বাস করাতে পারবে না। তবু আমি বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি সঞ্জয়, পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট জায়গায় কাজ করি। বন দপ্তরের একজন গার্ডই বলতে পারো। আমি প্রায় 15 বছর এই কাজের সঙ্গে জড়িত। জঙ্গলের ভেতর রাত দিন কাটিয়ে দেওয়া আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি জানি তুমি বাস্তব ভিত্তিক ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসো এবং তাই শোনাও। তাই ভাবলাম এই ঘটনাটা তোমাকে লিখে পাঠাই, কারণ এটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যেটা আজও মনে পড়লে শরীরটা কাঁপে। ঘটনাটা প্রায় 6 বছর আগের। তখন আমি ছিলাম নয়াগ্রামের জঙ্গলে পোস্টেড। এই জায়গাটা খুব নিলিবিলি, মানুষজন খুব একটা ঢোকে না, শুধু কাঠুরে আর মাঝে মাঝে কিছু পশু চিকিৎসক বা অফিসাররা আসে। আমি আর আমার সহকর্মী তপন মিলে ওই জঙ্গলের ভেতর একটা পুরনো আউটপোস্টে থাকতাম। আমাদের কাজ ছিল রাতের দিকে পেট্রোলিং করা, যাতে কেউ গাছ কাটতে বা শিকার করতে না আসে। সাধারণত রাতের ডিউটিগুলো খুব শান্তিপূর্ণ যেত, শুধু পশু পাখির ডাক, বাতাসের আওয়াজ আর মাঝে মাঝে দূরে হাতির ভাঙচুরের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। কিন্তু সেই রাতে সব কিছুই অন্যরকম ছিল। সেপ্টেম্বর মাস, বর্ষা প্রায় শেষ, আকাশে তখনও একটু একটু মেঘ। আমরা সেদিন রাতের ডিউটিতে ছিলাম। তখন বলেছিল, চলো আজ পুরনো রাস্তা ধরে ঘুরে আসি, অনেক দিন ওইদিকে যাইনি। পুরনো রাস্তা মানে একসময় কাঠবহনের পথ ছিল, এখন পুরো জঙ্গলে ঢাকা, ঝোপঝাড়ে ভরে গেছে। আমি একটু ইতস্তত করেছিলাম, কারণ সেই রাস্তাটা দিয়ে আগেও অনেক অদ্ভুত কথা শুনেছিলাম। কেউ বলতো একসময় ওই দিকটায় একটা হাতি মারা গিয়েছিল, কেউ বলতো রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু তপনের জেদে শেষমেশ রাজি হলাম। আমাদের সঙ্গে ছিল 2টো টর্চ, একটা লাঠি আর একটা ওয়াকি টকি। আমরা হাঁটতে শুরু করলাম রাত 10:30 নাগাদ। জঙ্গল তখন ভীষণ চুপচাপ, শুধু ঝিঝি পোকার আওয়াজ। প্রায় আধ ঘন্টা হেঁটে যাওয়ার পর হঠাৎ দেখি টর্চের আলোয় কিছু একটা ঝিলিক মারল। আমি ভাবলাম সাপের চোখ, কিন্তু কাছে গিয়ে দেখি কিছুই নেই। তপন হেসে বলল, তুই বেশি ভাবিস, হয়তো পোকা। আমি চুপ করে গেলাম। আরও খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখি মাটিতে অদ্ভুত দাগ,
যেন কিছু ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দাগটা অনেক লম্বা আর গাছের নিচে গিয়ে হারিয়ে গেছে। আমরা আলো ফেলে দেখলাম পায়ের দাগও আছে, কিন্তু সেটা মানুষের না, যেন কেউ খালি পায়ে বড় বড় পায়ের ছাপ রেখে গেছে। তপন বলল, চল তো দেখি কে আছে। কিন্তু তখন আমার মনে কেমন একটা অজানা ভয় ঢুকে গেছে। তারপরও কর্তব্য বলে এগিয়ে গেলাম। প্রায় 100 মিটার যাওয়ার পর হঠাৎ করে ওয়াকিটকিটা বিকট শব্দ করে উঠল, যেন কেউ স্ট্যাটিকের মধ্যে কিছু বলছে। আমি কানে ধরলাম, শুনতে পেলাম ওইদিকে যেও না। আমি অবাক হয়ে তপনের দিকে তাকালাম। সে বলল, কে বলল রে? আমি বললাম, জানি না, কিন্তু শুনলি তো? তপন মাথা নাড়ল। আমরা দুজনেই থেমে গেলাম। চারপাশে শুধু বাতাসের শব্দ, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ডান দিকে ঝোপে কিছু নড়ে উঠল। টর্চ ফেলে দেখি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, একদম নিঃশব্দে। মানুষ না পশু বুঝতে পারছিলাম না। তপন সাহস করে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আবার টর্চের আলো ফেলতেই দেখি কিচ্ছু নেই, যেন বাতাসে মিলিয়ে গেল। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম ফিরতি পথে, কারণ আমার মনে হচ্ছিল আর থাকা ঠিক হবে না। প্রায় আধ ঘন্টা আসার পর হঠাৎ দেখি তপন থেমে গেছে। আমি পেছনে তাকাতেই দেখি সে স্থির দৃষ্টিতে কিছু একটা দেখছে সামনের দিকে। আমি আলো ফেলতেই দেখি রাস্তার মাঝে একটা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 12টা। ওই জঙ্গলে কোনো মহিলার থাকা অসম্ভব। আমি কাঁপা গলায় বললাম, তপন, ও কে? তপন বলল, চুপ কর। মহিলাটা তখন ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার পায়ের আওয়াজ হচ্ছিল না। আমরা টর্চের আলো তার মুখে ফেলতেই দেখলাম মুখটা স্পষ্ট নয়, যেন কুয়াশায় ঢাকা। হঠাৎ আমার বুকের ভেতর ধকধক করে উঠল, মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে যাবে। তপন হঠাৎ চিৎকার করে উঠল, পালা! আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু পেছন থেকে হাওয়ার মতন একটা ঠান্ডা ঝাপটা এসে লাগলো। মনে হচ্ছিল কেউ একদম গলা ঘেঁষে নিঃশ্বাস ফেলছে। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। টর্চটা হাত থেকে পড়ে গিয়ে নিভে গেল। চারিদিকে একেবারে অন্ধকার। আমি উঠতে গিয়ে শুনতে পেলাম পেছনে পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি মরিয়া হয়ে টর্চ খুঁজে জ্বালাতেই দেখি কিচ্ছু নেই, তপনও নেই। আমি চিৎকার করে ডাকলাম, তপন, তপন! কোনো উত্তর নেই। আমি একা। ঘাম আর ঠান্ডা দুটোই একসাথে লাগছে শরীরে। আমি দৌড়ে পোস্টের দিকে ফিরলাম, কিন্তু পেছনে মাঝে মাঝে সেই পায়ের আওয়াজ, যেন কেউ পিছু নিচ্ছে। আউটপোস্টে ঢুকে দরজা বন্ধ করলাম। হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। প্রায় 10 মিনিট পর দরজায় ঠক ঠক শব্দ। আমি ভাবলাম তপন ফিরে এসেছে। দরজা খুলতেই দেখি কেউ নেই। আমি আবার বন্ধ করে বসলাম। প্রায় আধ ঘন্টা পর বাইরে আরও হাওয়া শুরু হলো। তখন ভোরের দিক। আমি বাইরে বেরিয়ে দেখি তপন নেই। আমি ভয় পেয়ে ওয়াকিটকিতে খবর দিলাম। অফিস থেকে লোক এলো সকাল 8টার দিকে। তারা অনেক খোঁজাখুঁজি করল। দুপুর নাগাদ একটা গাছের গোড়ায় তপনের টুপি আর লাঠি পাওয়া গেল, কিন্তু মানুষটা নেই। 3-4 দিন ধরে সার্চ চলল, কিন্তু কোথাও হদিশ পাওয়া গেল না। পরে অফিসিয়ালি বলা হলো সে নাকি জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে, হয়তো বন্য প্রাণীর আক্রমণে মারা গেছে। কিন্তু আমি জানি, আমি যা দেখেছিলাম সেটা কোনো প্রাণী ছিল না। ওই জায়গাটা তখন থেকেই নিষিদ্ধ করা হয়েছে। আর তপনকে সত্যি কথা বলতে আর খুঁজে পাওয়া যায়নি। আমার এখনও মাঝে মাঝে তপনের কথা মনে পড়ে, আর তখন চোখটা ছলছল করে। হয়তো সেদিন যদি আমি তার কথা না শুনতাম, তাকে যদি আটকাতাম, তাহলে হয়তো আজ তপন বেঁচে থাকতো। এই ছিল ঘটনা। যদি তোমার মনে হয় যে ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট 3টি ঘটনা। আশা করছি 3টি ঘটনায় ভালো লেগেছে। তবে কোনটি বেশি ভালো লেগেছে সেটা তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে ইটস মি সুমি, সেকেন্ড কমেন্ট করেছে স্বপ্না বাজাল, থার্ড কমেন্ট করেছে নন্দিনী রয়। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে।
তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, কার্তিক সাহা, চুমকি ঘোষ, শুভঙ্কর ভট্টাচার্য, পূর্ণ ঘোষ, মিষ্টি ঘোষ, এসকে আরাফুল হোসেন, সোমা রয়, শঙ্কর চক্রবর্তী, নন্দিনী শীল, রাজশ্রী বক্সি, জুলফিকার আলী, মলি পাল লিখেছে আমি আজকের পর থেকে আর কমেন্ট করব না, কারণ আমার ফোনে 10:45 ভিডিওটা ঠিক সময়ে আপলোড দেখায় না। আমি অনেক চেষ্টা করি বাট হয় না। আমি 1 থেকে 3-এর মধ্যে কমেন্ট করতে পারি না, এই কারণে। কোনো সমস্যা নেই গো, তুমি এক কাজ করো, তুমি আগে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো, তারপরে নোটিফিকেশান যে আইকনটা আছে সেটা অল করে দাও, তাহলে দেখবে চলে আসবে। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা চরণ, কবিতা সরকার, রাব্বানি লিখেছে আমার নাম শহীদ, একবার বলবে। হ্যালো শহীদ। তারপরে কমেন্ট করেছে শামিমা রাডি, অনন্যা দে, শান্তনু সিঙ্গিং অফিসিয়াল লিখেছে হ্যালো অমিতদা, আমার মায়ের নাম মামনি কর্মকার, প্লিজ নামটা নিও একদম। তারপরে কমেন্ট করেছে অনন্যা ভৌমিক, সুস্মিতা চরণ, পম্পা মহন্ত লিখেছে জয় বড়মা, সবার মঙ্গল করো, ধর্ম হোক যার যার, বড়মা সবার। আমার নাম পম্পা মহন্ত, একবার বলো ভাই। হ্যালো পম্পাদি, একদম ঠিকই বলেছ। তারপরে কমেন্ট করেছে হিরণ, লিখেছে 3টে ঘটনা শুনে খুবই খারাপ লাগলো। কিছু কিছু মানুষের একটু বেশি কৌতূহল থাকে সব কিছু জানার। আমার চোখে প্রণবই ওই বন্ধুর খুনি, ভুলবশত হলেও, কিন্তু প্রণব দায়ী ওর বন্ধু জীবন শেষ করে দেওয়ার জন্য। অভির জন্য একটু খারাপ লাগছে। অভি তুমি যেখানেই থেকো ভালো থেকো। তারপরে কমেন্ট করেছে সাগর, শুভঙ্কর মান্ডি, অনিশ খান, রিক মণ্ডল, সঙ্গীতা মজুমদার, ডিজে ব্লগার অনিশ, অঞ্জলি মণ্ডল, শিল্পা চ্যাটার্জি, শিহাব শাফির উদ্দিন, আদিবা মিম, রিকা, গীতা গোস্বামী, রাজদীপ হাসদা, মৌসুমি ব্লগস, মুসলিমা খাতুন, সমীর সরকার, সুদীপ্ত ব্যানার্জি, দিগন্ত সামন্ত, অনন্যা দে, অমিতা ঠাকুর, শর্মিষ্ঠা দাস, মলয় চক্রবর্তী লিখেছে দাদা ভৌতিক কথা অ্যানিমেশনে কার্টুন কবে আসবে? 2টো যে কার্টুন গল্প দিয়েছিলে খুবই ভালো লেগেছিল। আসবে খুব শীঘ্রই আসবে। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, মমতা মল্লিক, বিশ্বজিৎ সর্দার, রণজিৎ দাস, মারিয়া বড়ই, পিন্টু ধারা, ববিতা অধিকারী, তনুশ্রী সাহা, সৌরভ দাস, মৌসুমি ব্লগস লিখেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ অমিত ভাই আমার ছেলের নামটা নেওয়ার জন্য। আমার ছেলে খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে কবিতা সরকার, শান্তনু ভট্টাচার্য, অনন্যা দে, সুদীপ পুরকায়স্থ, অমিতা ঠাকুর, সন্দীপন বর্মন, সুদেশনা সিংহ রায়, দুষ্টু ছেলে, অনিশ খান, কুইন কেয়া লিখেছে 12ই অক্টোবর 2001 আমার জন্মবার, এটা শুনে খুব ভালো লাগলো, একদম থ্যাংক ইউ। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।